আসসালামু আলাইকুম। এবছর এইচএসসি পরীক্ষার প্রায় 1 মাস বা 1 মাসের একটু বেশি সময় বাকি। তো আজকে আমি আমার ভিডিওতে চেষ্টা করব যে এই শেষ 1 মাস সময় কিভাবে একটা সলিড প্রিপারেশন নেওয়া যায়। তো আমি তালহা জুবায়ের পড়াশোনা করতেছি বুয়েট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো শুরু করি। উম, তো প্রথমেই আমাদের হয়তো বাংলা প্রথম পত্র পরীক্ষাটা থাকবে। তো বাংলা প্রথম পত্রের জন্য আসলে মেইন বই পড়ার কোনো বিকল্প নাই, কারণ বাংলাতে আর বাংলার সবচেয়ে ক্রুশিয়াল পার্টটা হচ্ছে এমসিকিউ। তো বাংলায় 100 মার্কের মধ্যে 30 মার্কই হচ্ছে আমার এমসিকিউ থাকে। তো বাংলার এমসিকিউ গুলো আসলে বিশেষ করে কোনো একটা বাক্য দ্বারা কি বোঝায় বা এই বাক্যের ভাবার্থ কি, এই টাইপের কোশ্চেন গুলো খুবই খুবই বেশি অ্যানোয়িং। আর এই টাইপের কোশ্চেন গুলো আসলে আমাদের হাতেও নাই। দেখা যায় যে এই ধরনের কোশ্চেন গুলা যা আছে এগুলো আমাদের মানে আমরা এইগুলো কোশ্চেন নিয়ে যে শিওর না যে আমরা মার্কসটা তুলতে পারবো কিনা। তো আমাদের মার্কস তোলার সবচেয়ে ভালো জায়গাটা হচ্ছে মুখস্থ টাইপের কোশ্চেন গুলা। যেমন কোনো একটা গল্প থেকে যে লাইন থেকে যে কোশ্চেন গুলো তুলে দেয়, যেমন কোনো একটা ঘটনা কোন সময় ঘটেছিল বা কোনো একটা ক্যারেক্টারের নাম কি ছিল, এই টাইপের কোশ্চেন গুলো আমাদের হাতে। আর যে কোনো একটা বাক্য দ্বারা কি বোঝায় এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু আমাদের হাতে না। তো বাংলায় এমসিকিউর জন্য হচ্ছে আমরা মেন বইটা খুব ভালো মতো পড়বো। আর সহপাঠ থেকে যেহেতু কোশ্চেন থাকবে, তো আমি আমার এইচএসসি পরীক্ষার আগে সহপাঠ বইটা প্রায় 3 বারের মতো পড়তে পারছিলাম। তো সহপাঠ বইটা মিনিমাম 2-3 বার পড়া উচিত। আর এমসিকিউর জন্য হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ একটা ওয়ে হচ্ছে বিভিন্ন টেস্ট পেপার থেকে এমসিকিউ সলভ করা। তো বাংলার ক্ষেত্রে তো একটা এমসিকিউ যদি পারি তাহলে তো আর যদি পারা যায় তাহলে তো 1 মিনিট সময় লাগে না, 1 মিনিটের অনেক কম সময় হচ্ছে এমসিকিউটা কনফার্ম করা যায়। তো বাংলার ক্ষেত্রে আসলে সময় মানে ঘড়িতে সময় ধরে এমসিকিউ প্র্যাকটিস করার মতো কিছু না, বাংলা জাস্ট নর্মালি প্র্যাকটিস করলেই হবে। আর সিকিউ এর জন্য ক আর খ নাম্বার গুলো হচ্ছে একটু ডিফিকাল্ট থাকে মাঝে মাঝে বাংলার ক্ষেত্রে। তো ক খ এর জন্য বিভিন্ন গাইড বই পড়া যেতে পারে। আর মেন বই তো পড়া লাগবেই অবশ্যই। আর সৃজনশীল আসলে তেমন ভাবে প্র্যাকটিস করার মতো কিছু না, সৃজনশীল আমরা ফ্রি হ্যান্ড রাইটিং করবো। আর এমসিকিউর জন্য আমরা একটু টেস্ট পেপার থেকে সলভ করবো। আর মেন বইটা খুব ভালো মতো পড়বো। তো আনফরচুনেটলি আমার এইচএসসি পরীক্ষায় আমার বাংলাতে 3 মার্কের জন্য প্লাসটা আসে নাই। আমার হচ্ছে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে 157 আসছিল। আর বাকি সবগুলোতে আলহামদুলিল্লাহ প্লাস ছিল। তো এখন বাংলা ফার্স্ট পেপারের পড়াশোনা তো এই, আর সহপাঠটা পড়তে হবে। আর বাংলা সেকেন্ড পেপারের কথা যদি বলি, বাংলা সেকেন্ড পেপারের আসলে ক্রুশিয়াল একটা পার্ট হচ্ছে রিটেন পার্টটা। তো রিটেন পার্টের জন্য আমাদের যেই ব্যাপারটাতে একটু বেশি জোর দেওয়া উচিত ওটা হচ্ছে রিটেন পার্টের যে লেআউট গুলা। যেমন চিঠি লেখার লেআউট অথবা আহ, আহ, চিঠি লেখার লেআউট অথবা হচ্ছে যত রিটেন পার্টে যত কোশ্চেন গুলো আছে সেগুলার লেআউট গুলা শেখা। চিঠি আছে আমাদের, এরপরে আছে হচ্ছে ডায়েরি লেখা বা দিনপঞ্জি লেখা, ওটা লেখার আবার আরেকটা নিয়ম আছে। এরপরে প্রতিবেদন লেখার নিয়ম আছে। তো এই বিভিন্ন নিয়মগুলো আমরা হচ্ছে পরীক্ষার আগে একটা খাতায় সুন্দর করে লিখে নিব, নোট ডাউন করে নিব। আর এর ভিতরে যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা তো আসলে ফ্রি হ্যান্ড রাইটিং এর মতো কিছুটা, যে কন্টেন্টটা আমরা নিজের থেকে বানাই দিব। আর বাংলাতে আসলে রিটেন পার্টের বেশিরভাগ মার্কস বা রিটেন পার্টের মার্কসটা আসলে ওই যে লেআউটের উপরেই ডিপেন্ড করে, যে কোন জায়গায় কোন জিনিসটা লেখা উচিত ছিল ওটা ওই জায়গাতে আছে কিনা। তো এই আর কি। আর ব্যাকরণের জন্য আমি যেটা করছিলাম, আমি শুধু অক্ষরপত্রের মেন বইটা পড়ি। তো অক্ষরপত্রের মেন বই পড়ার পরে আমার কাছে মনে হয়েছে যে এর বাইরে থেকে কিছু আসে নাই। আর বাইরে থেকে যদি আনকমন কিছু আসি তাহলে তো সেটা আসলে কেউ পারবে না আমার মনে হয় যেটা। তো অক্ষরপত্রের মধ্যে আসলে বিগত বছরের অনেক কোশ্চেনও আছে। তো ওগুলো যদি পুরোটা পড়া সম্ভব হয় তাহলে মনে হয় না যে বাংলাতে ব্যাকরণ পার্টি কোনো কিছু মিসিং থাকে। তো ব্যাকরণের জন্য অক্ষরপত্র হচ্ছে বেস্ট, ওখানে আর গাইডেড পড়ার দরকার নাই। আর রিটেনের জন্য হচ্ছে কোনো একটা অথেন্টিক সোর্স থেকে আমরা ওই লেআউট গুলা কালেক্ট করে নিব, আর খাতার একটা জায়গায় হচ্ছে নোট ডাউন করে রাখবো, যাতে পরীক্ষার আগের রাত্রে বা জাস্ট লেআউট গুলা যাতে হচ্ছে দেখে যেতে পারি। তো এই ছিল বাংলা সেকেন্ড পেপার। আর ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে যেটা অনেক ছাত্র করে না, বাট আমি করছিলাম, যে ইংলিশ ফার্স্ট পেপারে আমার হচ্ছে মেন বইটা বা টেক্সট বইটা খুব ভালো মতো পড়া ছিল। তো এটা এটা আমার হচ্ছে আমার ইংলিশটা হচ্ছে খুব ভালো লাগে পড়তে। আমি কলেজ লাইফে ইংলিশটা অনেক বেশি পড়ছিলাম মেন বই থেকে। তো অনেকে দেখা যায় যে মেন বইটা পড়ে না, কিন্তু ডিরেক্ট হচ্ছে গাইডে অথবা কোনো টেস্ট পেপার এগুলো থেকে প্র্যাকটিস শুরু করে। তো এটা আসলে কোনো খারাপ কিছু না, প্র্যাকটিস করার মাধ্যমে এভাবে অনেকে প্লাস পায়। তো ইংলিশের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে সবচেয়ে ক্রুশিয়াল পার্টটা হচ্ছে ভোকাবুলারি স্কিল। তো ভোকাবুলারিতে যত রিচ হওয়া যায় ইংলিশে হচ্ছে অত ভালো করা যায়, আমি এটা বিশ্বাস করি। আর এছাড়া যত ইংলিশে কিছু কিছু ডিসগাস্টিং কিছু ব্যাপার আছে যেগুলো একটু ডিসঅ্যাপয়েন্টিং, যেমন রিয়ারেঞ্জের ক্ষেত্রে রিয়ারেঞ্জটা হচ্ছে আমাদের কাছে মনে হয় যে একটা অর্ডার, কিন্তু বোর্ডে অথবা গাইডে হচ্ছে আরেকটা দেওয়া থাকে। তো আমার মনে হয় কি যে বোর্ডের যে স্যাররা যারা খাতা দেখে তারা হয়তো কয়েকটা অ্যান্সার মানে কয়েকটা অর্ডার হাতে রাখে। তো রিয়ারেন্সটা আসলে এটা আমাদের আসলে হাতে না, যেমন বাংলার এমসিকিউর মতো যে রিয়ারেন্সের যে সঠিক অর্ডারটা এটা হয়তো মাঝে মাঝে আমরা সম্ভবই না যে ধরতে পারা।
তো রিয়ারেঞ্জে আসলে 10 মার্ক, তো আমি সাজেস্ট করবো যে রিয়ারেঞ্জে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আমার পরীক্ষার সময় আমি মনে হয় 30টার মতো প্র্যাকটিস করছিলাম, একদম একদিনে শুধু রিয়ারেঞ্জই করছি আমি। রিয়ারেঞ্জের জন্য আমি জাস্ট একটা দিন রাখছিলাম। আর ইংলিশের বাকি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অথবা রাইট ফর্মস অফ ভার্ব, এইসব জিনিসগুলো আসলে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আর এই তো ভোকাবুলারি স্কিল যত বেশি হবে অত বেশি পারা যাবে। আর ইংলিশের জন্য রিটেন পার্টের যে অংশগুলো আছে সেগুলো আমি বলবো যে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য রাখতে। কারণ আরেকটা ব্যাপার যে এইচএসসি যারা প্রিপারেশন নেয় এরা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টই উদ্ভাসের যে একটা কোর্স থাকে ওই কোর্সটা নেয়। তো উদ্ভাসের যে ইংলিশের কোশ্চেন ব্যাংকটা, ওই কোশ্চেন ব্যাংকের মধ্যে যে রিটেন পার্টগুলো হচ্ছে আমি যখন পড়ছি আমার কাছে খুবই কঠিন লাগতো। তো আমি সাজেস্ট করবো যে ইংলিশের জন্য উদ্ভাসের রিটেন পার্টগুলো না পড়তে, রিটেন পার্টের জন্য অন্যান্য গাইড থেকে একটু সহজ ভাষায় একটু পড়ে যাওয়ার জন্য। কারণ রিটেন তো আসলে আমরা মুখস্থ করে পুরোটা লেখা সম্ভব না, রিটেনের জন্য আমরা ফ্রি হ্যান্ড রাইটিংটাই হচ্ছে আমি প্রায়োরিটি দিই। তো এটা ছিল ইংলিশ ফার্স্ট পেপার। আর সেকেন্ড পেপারের জন্য রিটেনের একই কথা, তবে সেকেন্ড পেপারে যেহেতু বিভিন্ন লেটার, এরপরে হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন এইসব থাকে, সিভি, তো এইসবের ক্ষেত্রেও এই লেআউটটা বেশি ইম্পর্টেন্ট। যেমন বাংলা ব্যাকরণে আমি যেটা বলছিলাম একটু আগে, তো এই লেআউট গুলো আমরা একটা অথেন্টিক সোর্স থেকে আমাদের খাতায় নোট ডাউন করে রাখবো, যাতে আমরা শুধু লেআউটটা যাতে পরীক্ষার হলে অ্যাপ্রোপ্রিয়েটলি প্রপারলি দিতে পারি। কারণ এইসব রিটেন পার্টের ক্ষেত্রে লেআউটটাই হচ্ছে স্যাররা বেশি প্রায়োরিটি দেয়। তো লেআউটটা ঠিক থাকলে হয়তো আর ভিতরের পড়াশোনা, ভিতরের কন্টেন্টটা ওনারা মাঝে মাঝে পড়েও না তেমন। তো লেআউটটা বেশি ইম্পর্টেন্ট রিটেন পার্টের ক্ষেত্রে। আর গ্রামাটিক্যাল যত কোশ্চেন আছে এগুলোর ক্ষেত্রে তো প্র্যাকটিস অনেক বেশি ইম্পর্টেন্ট। আর শুধু প্র্যাকটিসই না, এক্ষেত্রে ভোকাবুলারি স্কিলটাও অনেক বেশি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। এরপরে আসবে আইসিটি। আইসিটির জন্য আমি যেভাবে করছিলাম যে আইসিটির ফার্স্ট আর সেকেন্ড যে চ্যাপ্টার দুটা, এই চ্যাপ্টার দুটা হচ্ছে কিছুটা মুখস্থ টাইপের। তো এই দুটা চ্যাপ্টার আমি টেক্সট বই থেকে, সরকারি যে টেক্সট বইটা ওটা থেকে পড়তাম। আর বাকি যত চ্যাপ্টার আছে যেগুলোতে ম্যাথমেটিক্যাল বিভিন্ন প্রবলেম থাকে অথবা কোডিং থাকে অথবা এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ, এইসব চ্যাপ্টারগুলো আমি পড়ছিলাম যে মাহবুব রহমান স্যারের সহায়ক বই থেকে। তো টেক্সট বই আর এখানে যদি আমি উদ্ভাসের বইটার কথা আনি, যে উদ্ভাসের বইয়ের ক্ষেত্রে আমার কাছে যে আইসিটির যে কোশ্চেন ব্যাংকটা ছিল ওটা আমার কাছে খুবই আসলে ফালতু লাগছে। আইসিটির মধ্যে ওরা হচ্ছে বিভিন্ন কঠিন অনেক সংজ্ঞা আছে, এরপরে অনেক কঠিন করে হচ্ছে ওরা বিভিন্ন কোড টোডের হচ্ছে ম্যাথ গুলো করে দিছে। তো আমি সাজেস্ট করবো যে মেন বইতে বা সহায়ক বইতে কিন্তু অনেক অনেক প্র্যাকটিস প্রবলেম থাকে, তো ওগুলা পড়লেও আসলে মোটামুটি কাভার হয়ে যাওয়ার কথা। এছাড়া অন্য অন্য গাইড থেকে পড়া যাইতে পারে। আর এই ছিল আইসিটি। তো আইসিটির ফার্স্ট আর সেকেন্ড চ্যাপ্টারের যে এমসিকিউ, এগুলো মাঝে মাঝে একটু ডিফিকাল্ট হয়, একটু কনফিউজিং। তো এই ফার্স্ট আর সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে আসলে বাংলার মতো করে পড়া উচিত, যে লাইন বাই লাইন একদম মুখস্থ করে ফেলা উচিত, যে যে কাজটা আমি করছিলাম। তো আইসিটি, এই তো আইসিটি। আর আইসিটির ক্ষেত্রে ক খ একটু ইম্পর্টেন্ট। যেমন যদি প্রোগ্রামিং চ্যাপ্টারটা শুরু করো, এর আগে আমি সাজেস্ট করবো যে ক আর খ এর যে সংখ্যাগুলো আছে এগুলো ভালো মতো পড়তে। কারণ বিশেষ করে খ এর মধ্যে যে সৃজনশীলের যে খ অংশটা, এই অংশের মধ্যে কিন্তু অনেক বেশি হচ্ছে বেসিক নলেজ থাকে। তো খ যদি আমি একটা চ্যাপ্টারের আগে শেষ করতে পারি, এরপরে আমি যদি কোশ্চেন সলভের দিকে যাই, তাহলে আমার জন্য একটু মানে তোমাদের জন্য একটু সহজ হবে। তো আইসিটি ছিলই তো। ফিজিক্স, এরপরে যদি ফিজিক্সের কথা বলি, ফিজিক্স ফার্স্ট আর সেকেন্ড পার্ট আমি আলাদা করে কিছু বলছি না, একবারে ফিজিক্সের কথা বলি। তো এখন যেহেতু মেন বই পড়ার সময় নাই, পুরো মেন বইটা পড়া সম্ভব না এত অল্প সময়। তো ফিজিক্সের ক্ষেত্রে যেটা করা যায়, যে কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে, কোনো একটা চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাওয়ার আগে আমরা আগে ক আর খ এর কোশ্চেন গুলো পড়ে নেব, বিশেষ করে খ এর কোশ্চেন গুলো। তো সৃজনশীলের খ এর যে কোশ্চেন গুলো, এটাতে কিন্তু অনেক বেশি বেসিক নলেজ থাকে। তো ওই বেসিকটা যদি আমি আগে গ্যাদার করতে পারি, এরপর আমার জন্য ম্যাথমেটিক্যাল সব প্রবলেম গুলো সমাধান হয়ে যাবে। আর ফিজিক্সের যত মুখস্থ টাইপের যত জিনিসগুলো আছে, যেমন যত সূত্র আছে, এরপরে সূত্রের মধ্যে যে প্যারামিটার গুলো আছে, প্যারামিটারের হচ্ছে কোনটাতে কোনটা দিয়ে কি বুঝাইতেছে এগুলা, এরপরে কোন সূত্রে কি কনস্ট্যান্ট ব্যবহার করতেছি এবং ওই কনস্ট্যান্টটা কোন এককের, হ্যাঁ, বিভিন্ন কনস্ট্যান্ট কিন্তু বিভিন্ন এককের আছে আমাদের পুরা সায়েন্সের মধ্যে। তো কোন সূত্রে কোন কনস্ট্যান্ট এবং কোন কনস্ট্যান্টের কোন এককটা আমরা ইউজ করবো, এটা যাতে এটা একটু নোট ডাউন করে রাখতে এক জায়গায় নোট ডাউন করে রাখলে ভালো। তো ওইটা পরীক্ষার আগের রাত্রে এইসব যে রিভিশন ম্যাটেরিয়াল গুলো 1 পেজের 2 পেজের এইসব ছোট ছোট নোট গুলো কিন্তু খুবই ইফেক্টিভ পরীক্ষার আগে। এগুলা তোমরা যারা করবা না এরা হচ্ছে মিস করবা, আমার কথা মনে করবা যে আমি কিন্তু বলছিলাম যে এই যে 1-2 পেজের রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করতে। তো রিভিশন ম্যাটেরিয়াল গুলো পরীক্ষার আগের রাত্রে পড়লে মোটামুটি কনফিডেন্স অনেক বুস্ট হয়। তো এটা একটু ইম্পর্টেন্ট। আমি যেটা করতাম যে পরীক্ষার একদম কয়েকদিন আগে যখন পড়তাম, তখন হচ্ছে সবগুলো নোট ডাউন করতাম। তো আমার হয়তো দিন শেষে 3-4টা পেজ লাগতো পুরো সিলেবাসটাই নোট করতে, মুখস্থ টাইপ গুলো। তো আমি পরীক্ষার হলে যাওয়া পর্যন্ত ওগুলো নিয়ে যেতাম, তো পরীক্ষার হলে ঢোকার আগে ফালাই দিতাম। তো এই হচ্ছে ফিজিক্সের ব্যাপার। তো আগে ক পড়বো, এরপরে আমরা ম্যাথের মধ্যে ঢুকবো আর সূত্রগুলো মুখস্থ করে ফেলবো। আসলে আমার জন্য ফিজিক্সটা খুব সহজ লাগতো, আমি ফিজিক্সে এমনিতে ভালো করছি। আর কেমিস্ট্রির জন্য, কেমিস্ট্রিতে মুখস্থ টাইপের জিনিসপত্র বা ইনফরমেশন মোটামুটি খুব ভালো, অনেক বেশি আছে।
তো কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো যে কোনো একটা চ্যাপ্টারের ম্যাথ অথবা সৃজনশীলের গ ঘ টাইপের কোশ্চেন গুলোতে যাওয়ার আগে আগে ক এবং খ গুলো ভালো মতো পড়ে নিতে। আর কেমিস্ট্রির ক্ষেত্রে আসলে মেন বইটা পড়া খুব ইম্পর্টেন্ট, তো মেন বই পড়া সম্ভব হলে তো পড়া ভালো। তবে এখন যেহেতু এইচএসসি পরীক্ষার বেশি দিন বাকি নাই, তো যেখান থেকে প্র্যাকটিস করো না কেন, ক আর খ এর কোশ্চেন গুলো আগে প্র্যাকটিস করবা, এরপরে এই যে গ আর ঘতে যাবা। আর যত সব মুখস্থ ইনফরমেশন আছে এগুলো চেষ্টা করবা যে এক সাইডে মানে কয়েকটা পেজ নিয়ে একটা নোট ডাউন করে রাখতে। তো কেমিস্ট্রির প্রিপারেশন এই তো। আর বিভিন্ন বিক্রিয়া সমতাকরণ বা বিভিন্ন জিনিস আছে যেগুলো জানা কথা যে এগুলো অবশ্যই পরীক্ষায় আসবে, তো এগুলো বারবার প্র্যাকটিস করা যা গেলে ভালো। আর হাজারিনাক স্যারের বইতে যে স্যারের নিজস্ব যে প্রবলেম গুলো আছে যেগুলো অন্য কোথাও থেকে আনা হয় না, মানে বোর্ড থেকে না অথবা অন্য কোনো জায়গার রেফারেন্স নাই, যেগুলো শুধুমাত্র স্যারের বইয়ের প্রবলেম, ওগুলা আসলে খুবই ডিফিকাল্ট প্রবলেম, বা ওগুলা ওই সব প্রবলেম যদি সলভ করা যায় তাহলে বেসিকটা কিন্তু খুবই ক্লিয়ার হয়। তো এখন মনে হয় মেইন বই ধরার সময় নাই। তারপর যারা উদ্ভাসের বই পড়তেছে বা যারা টেস্ট পেপার পড়তেছে আমি বলবো যে ক আর খ গুলো আগে পড়তে, আর সূত্রগুলো মুখস্থ করতে। আর কনস্ট্যান্ট কেমিস্ট্রির ক্ষেত্রেও কনস্ট্যান্ট কিন্তু অনেক বড় একটা ব্যাপার, যে বিভিন্ন কনস্ট্যান্টের বিভিন্ন মান আছে আর একটা কনস্ট্যান্টের বিভিন্ন এককে বিভিন্ন মান আছে। তো এগুলা খেয়াল রাখতে হবে যে কোন কনস্ট্যান্টটা কোন জায়গায় কোন এককে ব্যবহার করতেছি আমরা, হ্যাঁ, এসব একটু নোট ডাউন করে রাখতে হবে। আর ম্যাথস ম্যাথসের ক্ষেত্রে কি আর বলবো, যে ম্যাথের কিন্তু যত প্র্যাকটিস, ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস। আর এই ম্যাথ সাবজেক্টটার ক্ষেত্রে সবচেয়ে ডিফিকাল্ট ব্যাপারটা হচ্ছে আমার কিন্তু এই যে 25 মিনিটে 25টা এমসিকিউ আনসার করতে পারা। তো ম্যাথের আরেকটা ব্যাপার হচ্ছে সিকিউতে কিন্তু আমাদের কয়েকটা বিভাগ থাকে, যেমন আমার মনে হয় ক খ গ ঘ এভাবে 4টা বিভাগ থাকে। তো আমি যদি ম্যাথের কোশ্চেন মানদণ্ডটা একটু দেখে যাবা, তো ম্যাথের কোশ্চেন মানদণ্ড থেকে আমরা এই কোন বিভাগে কি কি চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে এগুলা জানা যায়। তো এগুলা জানলে আমরা হচ্ছে এখান থেকে কিন্তু তোমরা ওই যে কিছু কিছু চ্যাপ্টার বাদ দিতে পারবা, স্কিপ করতে পারবা সিকিউর জন্য শুধু। আর এমসিকিউর জন্য তো স্কিপের কোনো অপশন নাই, সব চ্যাপ্টার থেকে এমসিকিউ প্রিপারেশন নিতে হবে। আর সায়েন্সের যত সাবজেক্ট আছে এগুলোর ক্ষেত্রে আমি বলবো যে কোনো টেস্ট পেপার থেকে ঘড়ি ধরে এমসিকিউ প্র্যাকটিস করা। যেমন আমরা 25টা এমসিকিউর জন্য 20 মিনিট টার্গেট রাখবো, যে আমি 20 মিনিটে 25টা এমসিকিউ শেষ করবো, এটা হচ্ছে আমার টার্গেট। এভাবে প্র্যাকটিস করতে হবে। বাসায় অনেক বেশি মক টেস্ট দেওয়া লাগবে, অনেক পরীক্ষা দেওয়া লাগবে বাসায় নিজের রুমের মধ্যে বসে, এই আর কি। আর ম্যাথের মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স, বিশেষ করে ম্যাথের এমসিকিউর ক্ষেত্রে। তো ক্যালকুলেটর যারা যত বেশি ইউজ করতে পারবে তারা হচ্ছে ম্যাথে বেশি সার্ভাইভ করতে পারবে, এই আর কি। তো আমি যেটা আমার আমার এইচএসসি লাইফে আমি হচ্ছে নর্মাল এফএক্স ক্যালকুলেটর ব্যবহার করি, আর এরপরে আমি সিডব্লিউ তে শিফট করি। তবে সিডব্লিউ নেওয়ার পরে আমার মনে হয়েছিল যে আসলে এইচএসসি লাইফে আমার সিডব্লিউ ইউজ করা উচিত ছিল। তো যারা সিডব্লিউ ইউজ করতেছে তারা তো খুবই ভালো, চেষ্টা করবা বিভিন্ন ভাইয়াদের ম্যাথের হচ্ছে সরি ক্যালকুলেটরের বিভিন্ন ক্যালকুলেটর হ্যাক্সের বিভিন্ন ভিডিও পাওয়া যায়, এসব একটু দেখে নিতে, কারণ এগুলো আসলে খুবই ইফেক্টিভ। ক্যালকুলেটরে একটু বেশি এক্সপার্টাইজ লাগে ম্যাথে সার্ভাইভ করার জন্য। আর শুধু ম্যাথ না, আসলে ফিজিক্স কেমিস্ট্রি সবগুলোতেই ক্যালকুলেটরের বিভিন্ন শর্টকাট অ্যাপ্লাই করা যায়। তো আর আইসিটির ক্ষেত্রেও ক্যালকুলেটরের বিভিন্ন কনভার্সন আছে, যেমন বাইনারি, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এইসব কনভার্সনের জন্য কিন্তু আমাদের ক্যালকুলেটর দরকার হয়। তো সিডব্লিউ আর চেষ্টা করবা যে যারা এফএক্সে আসো যদি সম্ভব হয় সিডব্লিউ একটু সুইচ করে নিতে, কারণ সিডব্লিউ তে আসলে ফ্যাসিলিটি অনেক বেশি। আর যেহেতু আমার কাছে সিডব্লিউ আমাদের হচ্ছে সিডব্লিউ বা তোমাদের সিডব্লিউ নেওয়ার অপশন আছে পরীক্ষার হলে, আর সিডব্লিউ তে যেহেতু বেশি ফ্যাসিলিটি, তো কেন তোমরা এই অপশনটা হচ্ছে মিস করবা, তাই না? তো সিডব্লিউ নেওয়ার চেষ্টা করবা, আর সিডব্লিউ ফাংশন গুলো একটু বুঝে নেবা, যে প্রায় হচ্ছে বিশেষ করে ম্যাট্রিক্স, এরপরে ভেক্টর, এরপরে আরেকটা চ্যাপ্টার হচ্ছে জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার, এইসব চ্যাপ্টারে কিন্তু ক্যালকুলেটর দিয়ে অনেক সহজে করা যায়। তো ম্যাথের জন্য এগুলো গেল। আর ম্যাথে বিশেষ করে কিন্তু বিভিন্ন বিগত বছরের বা প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেন ডিরেক্ট কমন আসে। তো এইসব মেন বই থেকে হোক আর কোনো একটা টেস্ট পেপার থেকে হোক, এই বিগত বছরের কোশ্চেন গুলা প্র্যাকটিস করা তো বাধ্যতামূলক। আর ম্যাথে হচ্ছে পারাম্যাথও বারবার প্র্যাকটিস করতে হবে। তো আমাদের বা স্টুডেন্টদের একটা কমন প্রবলেম হচ্ছে যে আহ, কোনো একটা ম্যাথ হচ্ছে চোখে দেখতে হচ্ছে খুবই সহজ লাগে বা মনে হয় যেন আমি পারবো, কিন্তু আসলে করতে গেলে হয়তো মাঝে মাঝে আটকে যায়। তো এই টাইপের হচ্ছে সহজ ম্যাথ গুলো কিন্তু ইগনোর করা যাবে না। আর বায়োলজির ক্ষেত্রে বায়োলজি আমি সাজেস্ট করবো সবসময় মেন বই পড়তে। তো কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে বায়োলজিতে যেটা করা উচিত, যে কোনো একটা টেস্ট পেপার অথবা গাইড থেকে আগে দেখবা যে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে। কারণ বায়োলজি যে জুলজি আর বোটানি দুটা সাবজেক্ট আছে, এখানে কিন্তু ইনফরমেশন খুবই হিউজ। বিশেষ করে বোটানি যে সাবজেক্টটা, এখানে অনেক বেশি ইনফরমেশন দেওয়া আছে বা অনেক অনেক বড় বড় চ্যাপ্টার। তো খেয়াল করলে দেখবা যে সবগুলো টপিক থেকে কিন্তু এই বোর্ডে কোশ্চেন আসে না। তো আগে ফাইন্ড আউট করতে হবে করবা যে কোন কোন টপিক থেকে আমার বোর্ডে বেশি বেশি কোশ্চেন আসতেছে। তো ওই টপিকগুলো এরপরে বই থেকে ভালো মতো পড়তে হবে। আর এমসিকিউর জন্য তো ওভারঅল বইটা মোটামুটি পড়া উচিত বা পড়তে হবে। আর বায়োলজির ক্ষেত্রেও বাসায় বসে হচ্ছে এমসিকিউতে মক টেস্ট দিবা বেশি বেশি। আর বায়োলজির ক্ষেত্রে ক খ গ ঘ সবগুলাই প্রায় সেম সেম টাইপের।
তো আমি সাজেস্ট করবো যে এইসব কোনো একটা গাইড থেকে না পড়ে কোনো একটা বই থেকে পড়তে। তো একটা বই থেকে পড়লে কি হয়, একটা টপিক আমি একই জায়গা থেকে একই পেজ থেকে বারবার পড়তেছি। আর যখন একটা তোমরা যখন গাইড থেকে প্র্যাকটিস করবা তখন একই টপিকের উপরে বিভিন্ন ব্যাখ্যা পাবা, বিভিন্ন কোশ্চেনের অ্যান্সারে বিভিন্ন ব্যাখ্যা পাবা। তো ওই ব্যাখ্যাগুলো মাঝে মাঝে তোমাদের কাছে একটু অ্যানোয়িং লাগতে পারে। তো এই জন্য আমি সাজেস্ট করি যে মেইন বই থেকে বারবার পড়াও, যাতে একই জায়গায় আমরা বারবার যদি তোমরা বারবার পড়ো তাহলে ওটা মুখস্থ করা একটু সহজ হবে। এই আর কি। তো বায়োলজি গেল। আম, এই তো মোটামুটি এই ছিল সবকিছু। আর যদি ওভারঅল কোনো কথা বলি যে এখন তো আসলে একদম শেষের পর্যায়ে, এখন একদম শেষের সময়। তো অনেকের একটা টেন্ডেন্সি থাকে, এখন আমি 30 দিনের একটা রুটিন তৈরি করব যে সকালে ঘুম থেকে কখন উঠবো, কখন পড়তে বসবো, কতক্ষণ পড়বো। তো আমি বলবো যে আসলে এমন রুটিন করার কোনো দরকার নাই, বা এমন রুটিন আসলে ইফেক্টিভও না। তো আমি বলবো যে এই যে 1 মাস বাকি আছে, এই 1 মাস সময়ের মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া, ঘুম, এরপরে নামাজ বা এই যে নেসেসিটি কাজগুলো বাদে বাকি পুরো সময়টা পড়তে হবে। তো দিনে অ্যাভারেজ প্রায় 12 থেকে 13 ঘন্টা অথবা 10 থেকে 12 ঘন্টা এমন স্টাডি আওয়ার থাকা উচিত এই লাস্ট সময়টাতে। আর তো আমি যেটা বলবো যে যেটা করা যায়, যে তোমরা কয়েকটা পেজ নিয়ে বড় একটা লিস্ট করবা। প্রথমে সবগুলো সাবজেক্টের নাম নোট ডাউন করবা, এরপরে ওই প্রত্যেকটা সাবজেক্টের আন্ডারে যতগুলো চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টার গুলা সামনে সামনে নোট ডাউন করবা। তাহলে আমাদের সিলেবাসে যে যে চ্যাপ্টার গুলো আছে বা আমাদের এইচএসসির জন্য পুরো ওভারঅল চ্যাপ্টার গুলো একটা জায়গায় তোমরা পাবা। তো এই লিস্টটা করতে রাফলি 2-3 পেজ লাগবে। তো এই লিস্টটা হচ্ছে তোমরা তোমাদের পড়ার টেবিলের পাশে একটা দেয়ালে লাগাই নিবা। এরপরে রোজ প্রতিদিন সকালে আর রাতে 2বার করে দেখবা যে কোন কোন চ্যাপ্টার আছে, কোন কোন চ্যাপ্টারে তুমি বেশি, তোমার এক্সপার্টাইজ বেশি, কোন কোন চ্যাপ্টারে তোমার উইকনেস বেশি, এগুলো ফাইন্ড আউট করবা। আর যেগুলো চ্যাপ্টারে উইক ওইসব চ্যাপ্টার একটু মার্ক করে রাখবা। আর খেয়াল রাখবা যে পরীক্ষার আগে যাতে সবগুলো চ্যাপ্টার একবার রিভাইজ দেওয়া হয়, আর উইক চ্যাপ্টার গুলোতে যাতে ওই উইকনেসটা পূরণ করা হয়। এই তো। আর আমার আমার মনে হয় যে যারা এইচএসসি পরীক্ষার জন্য একটু সিরিয়াস তারা প্রায় তাদের ম্যাক্সিমামই হচ্ছে উদ্ভাসে বা বিভিন্ন কোচিং সেন্টারে বিভিন্ন মক টেস্ট দেয়। তো মক টেস্টের একটা বড় ব্যাপার হচ্ছে যে মক টেস্টের যে ভুলগুলো হয়, যে সিলি মিস্টেক গুলো হয়, এই মিস্টেক গুলো তোমরা ফাইন্ড আউট করবা। ফাইন্ড আউট করে একটা খাতায় লিখে রাখতে পারো যে সিলি মিস্টেকের যত সিলি মিস্টেক হচ্ছে এগুলো একটা খাতায় নোট ডাউন করবা। এরপরে খাতাটা রেগুলার রিভাইজ দিবা, তাহলে হচ্ছে সিলি মিস্টেকটা একটু কমে আসবে। কারণ সিলি মিস্টেক আসলে এইচএসসি এক্সামিনীদের জন্য খুব বড় একটা হচ্ছে, কি বলবো, খুব খারাপ একটা ব্যাপার। যে আমার নিজের অনেক সিলি মিস্টেক হইতো, যেমন কোনো একটা হচ্ছে কনস্ট্যান্টের ইউনিট আমি দিচ্ছি না, কোনো একটা কনস্ট্যান্টের মান অন্য একটা বসায় দিচ্ছি, এরপরে কোনো একটা ক্যালকুলেশন করার সময় কোনো একটা নাম্বার মিস হয়ে যাচ্ছে। তো এই ধরনের সিলি মিস্টেক গুলো যাতে না হয় এই জন্য একটু কেয়ারফুল থাকতে হবে। আর এই সিলি মিস্টেক গুলো নোট ডাউন করে রাখলে আর সিলি মিস্টেক গুলো থেকে একটু সিলি মিস্টেক গুলো কমবে আর কি। তো এই ছিল। আর এইচএসসি পরীক্ষা বরাবরের মতোই হবে, যে যাই না বলুক না কেন। কঠিন হলে তো সবার জন্যই কঠিন, আর সহজ হলে তোমার জন্য সহজ হবে। তো এটা নিয়ে আসলে টেনশন করার কোনো দরকার নাই। তোমার প্রিপারেশন যদি সলিড হয় তাহলে অবশ্যই তুমি ভালো করবা। আর একটু কনফিডেন্ট থাকতে হবে। আর এই তো আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে একটু কনফিডেন্সটা বুস্ট হয়। তো এই ছিল এইচএসসি পরীক্ষার যে লাস্ট 1 মাসের রিভাইজ গুলা, আর রিভাইজ দেওয়ার যে পদ্ধতিটা। তো আশা করি তোমাদের কাজে লাগবে।